আজকের আমরা আলোচনা করছি বোরের তত্ত্বের প্রয়োগ, অর্থাৎ বিগত ক্লাসে আমরা যে বোরের তত্ত্ব পড়েছি আজকে তার অ্যাপ্লিকেশানগুলো দেখব। শুরুতে এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করব। এখানে আমরা দেখিয়েছি যে একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন পরিক্রমণ করছে ভি স্পর্শকীয় বেগ। এখানে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের যে দূরত্ব অর্থাৎ ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ RN দিয়ে সূচিত করেছি। নিউক্লিয়াসের চার্জ ZE, জেড হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক এবং ই হচ্ছে ইলেকট্রনের আধান। এখানে দুটো বিপরীতমুখী বল ক্রিয়া করেছে। একটি বল হচ্ছে অভিকেন্দ্রিক বল, অর্থাৎ যেটা কুলম্বের সূত্র থেকে আমরা পাই ZE × E/RN²। আবার ইলেকট্রনের ঘূর্ণন আবর্তন বা ঘূর্ণনজনিত যে অপকেন্দ্রিক বল, যেটা কেন্দ্র বহির্মুখী, সেটা mv²/RN। আমরা জেনেছি যে এই দুটো বল পরস্পর বিপরীতমুখী এবং সমান সুস্থিত কক্ষপথের ক্ষেত্রে, তাই লেখা যায় ZE²/RN² = mv²/RN। এখান থেকে v² সমান ZE²/mRN হয়। এটা ইকুয়েশন নম্বর 3 দিয়েছি। আবার বোরের তত্ত্ব অনুসারে আমরা পেয়েছি mv/RN = NH/2π। এখান থেকেও ভি বের করা হয়েছে এবং v² সমান কি এটাও বের করা হয়েছে। আমরা এই 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ, যেখানে 3 নম্বরে ছিল v² সমান ZE²/mRN এবং 4 নম্বর ইকুয়েশানে ছিল v² সমান n²h²/4π²m²RN², দুটোকে ইকুয়াল করে আমরা RN পেয়েছি। এটা হচ্ছে যে কোনো পরমাণুর ক্ষেত্রে বোর কক্ষের ব্যাসার্ধের সাধারণ সমীকরণ। এই সমীকরণ থেকে আমরা দেখছি n²/z বাদ দিয়ে বাদবাকি যে টার্মগুলো রয়েছে প্রত্যেকটি ধ্রুবক বা কনস্ট্যান্ট। আমরা যদি সিজিএস পদ্ধতিতে এইচ, এম এবং ইলেকট্রনের আধান এগুলো মান পুট করে দিই, তাহলে একটা কনস্ট্যান্ট টার্ম পাবো, যেটাকে অ্যাংস্ট্রম এককে হবে 0.0529 অ্যাংস্ট্রম। অর্থাৎ অ্যাংস্ট্রম এককে বোর কক্ষের ব্যাসার্ধ RN = 0.529 × n²/z হয়। এরপর আসছি এনতম কক্ষপথে ইলেকট্রন যে আবর্তন করছে তার গতিবেগ অর্থাৎ Vn কী হবে। এর জন্য আমরা বোর থিওরি থেকে Vn × RN সমান NH/2π এটা ব্যবহার করেছি। এখান থেকে Vn সমান কী বের করেছি এবং এই সমীকরণে RN এর মান বসিয়ে দিয়ে আমরা এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ Vn সমান পেলাম 2πz² এখানেও ঠিক দেখছি z/n বাদ দিয়ে বাদবাকি যে টার্মটা রয়েছে সেটাও একটা কনস্ট্যান্ট ভ্যালু। সিজিএস এককে আমরা যদি ইর মান এবং এইচের মান বসিয়ে দিই, তাহলে একটা কনস্ট্যান্ট ভ্যালুটার মান হবে 2.186 × 10⁸ সেন্টিমিটার/সেকেন্ড। এইভাবে আমরা এনতম কক্ষপথের আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ Vn সমান 2.186 × 10⁸ Z/n সেন্টিমিটার/সেকেন্ড পেয়েছি। এরপরে আসছি যে এনতম কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা। এটা নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে না, ইলেকট্রনের গতিবেগের এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগের রাশিমালাটা লিখতে হবে এবং এই যে বৃত্তাকার পথে ইলেকট্রন পরিক্রমণ করছে তার পরিধি 2πRN এর ভ্যালু বের করতে হবে। আমরা প্রতি সেকেন্ডে তার আবর্তন সংখ্যা কি করে পাবো না, তার গতিবেগকে পরিধি দিয়ে ভাগ করব।
ভাগ করলে আমরা প্রতি সেকেন্ডে আবর্তনশীল, প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যাটা আমরা পেয়ে যাব। এরপরে খুব গুরুত্বপূর্ণ একটা সমীকরণ প্রতিষ্ঠা হবে যে এনতম কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি কত হবে। ইলেকট্রনের মোট শক্তি মানে হচ্ছে তার গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। তাহলে গতিশক্তি সমান কি হাফ এমভি স্কোয়ার। এখানে এমভি স্কোয়ারের জায়গায় আমরা বসিয়েছি জেডি স্কোয়ার বাই আর এন। এটা আমরা আগে যে অপকেন্দ্রিক বল এবং অভিকেন্দ্রিক বল সমান, এখান থেকে আমরা এমভি স্কোয়ার সমান জেডি স্কোয়ার বাই আর এন বসিয়েছি। এবং স্থিতিশক্তির রাশিমালাটা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের একটা ইন্টিগ্রেশান জানতে হবে, হয়তো পরবর্তী ক্লাসে বা তোমাদের হয়তো এটা জানাও হয়নি ম্যাথমেটিক্সে। এখানে বিষয়টা ঠিক এরকম যে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ বল সেটা জেডি স্কোয়ার বাই আর এন স্কোয়ার, এটা আমরা জানি। এবার একটা ইলেকট্রনকে অসীম দূরত্ব থেকে আর এন কক্ষকে আর এন দূরত্বে নিয়ে আসতে যে শক্তি প্রয়োগ করতে হয় সেই শক্তিটা আমরা নির্ণয় করছি ইন্টিগ্রেশন করে, এবং এই ইন্টিগ্রেশন করে এর ভ্যালুটা মাইনাস জেডি স্কোয়ার বাই আর এন দাঁড়িয়েছে। এবারে মোট শক্তি মানে কি স্থিতিশক্তি প্লাস গতিশক্তি যোগ করে দিয়েছি, যোগ করে এই জিনিসটা দাঁড়িয়েছে। এই যে গতিশক্তি, স্থিতিশক্তি এবং মোট শক্তি থেকে একটা সম্পর্ক আমরা পেয়ে গেছি কি, যে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি সেটা কি তার মোট শক্তির ঋণাত্মক মান। আবার তার স্থিতিশক্তি সমান 2 ইন্টু কাইনেটিক এনার্জি। এবার আমরা এখানে কি করছি যে আর এনের মানটা, মোট শক্তির সমীকরণে যদি আর এনের মানটা বসিয়ে দিই, আর এনের রাশিমালাটা যদি বসিয়ে দিই, তাহলে এন সমান -2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার এটা দাঁড়িয়েছে। এর মধ্যে জেড স্কোয়ার বাই এন স্কোয়ার এই টার্মটাই হচ্ছে ভ্যারিয়েবল, বাদ বাকিটা কনস্ট্যান্ট। আমরা যদি বিভিন্ন এককে অর্থাৎ সিজিএস বা এসআই এককে এগুলোর 2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 বাই এইচ স্কোয়ার বসিয়ে দিই, তাহলে আমরা কী পাবো, এটা 2.176 ইন্টু 10 টু দি পাওয়ার -11 আর্ক পার অ্যাটম পাবো। এবং সেই আর্ককে আমরা ইলেকট্রন ভোল্ট এককে নিয়ে গেলে 13.6 ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম দাঁড়াচ্ছে। এবার একটা উল্লেখ্য বিষয় যে এই যে নিউক্লিয়াস থেকে যত দূরত্ব বাড়ছে, অর্থাৎ এনের মান যত বাড়ছে, তত শক্তির মানটাও বাড়ছে। এবং যদি আমরা এই এনের মানটা অসীম অর্থাৎ ইনফিনিটিভ বসাই, তাহলে ইলেকট্রনের শক্তিটা কিন্তু শূন্য হয়ে যাবে। তার মানে কি দাঁড়াচ্ছে, যে ইলেকট্রন যত নিউক্লিয়াসের দিকে অগ্রসর হবে, তত সে নিউক্লিয়াস দ্বারা আকৃষ্ট হবে এবং সেখানে শক্তি বর্জন করছে। সেই জন্য ইলেকট্রনের শক্তির মানটা ঋণাত্মক হয়েছে। এরপর আসছি রিডবার্গ সমীকরণ উপপাদন। এখানে কি আমরা একটা ডায়াগ্রামে দেখিয়েছি যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এখানে আমি দুটো কক্ষপথ দেখিয়েছি, প্রথমটা N1, তারপর একটা N2। মনে করি N2 কক্ষপথ থেকে ইলেকট্রন N1 কক্ষপথে আসলে কি হচ্ছে, শক্তি ছাড়বে, কারণ এখানে N2-র ভ্যালুটা বেশি। যে শক্তিটা ছাড়বে তার কম্পাঙ্ক মনে করি নিউ। তাহলে কতটা পরিমাণ শক্তি ছাড়ছে এই নিউ, সেটা কি হবে না, ওই দুটো লেভেলের শক্তির পার্থক্যের সমান হবে, অর্থাৎ EN2 মাইনাস E1 হবে। আমরা EN2 N1-এর সমীকরণের মান বসিয়ে দিয়েছি, রাশিমালা বসিয়ে দিয়েছি, দিয়ে আমরা দেখছি কি আলটিমেটলি 1/λ, ল্যামডা হচ্ছে ওই বর্জিত বা বিকীর্ণ শক্তির তরঙ্গ দৈর্ঘ্য, 1/λ সমান 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই CH কিউব ইন্টু 1/N1 স্কোয়ার মাইনাস N2 স্কোয়ার। এই 1/λটাকে আমরা বলছি নিউ বার, যেটাকে আমরা তরঙ্গ সংখ্যা বলছি। এবং জেড স্কোয়ার বাদ দিয়ে এখানে বাদবাকি যে টার্মগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাই কনস্ট্যান্ট, যেটাকে আমরা বলছি রিডবার্গ কনস্ট্যান্ট। এই যে সমীকরণটা দাঁড়ালো, এটা হচ্ছে রিডবার্গের সমীকরণ। এবং আর এর মানটা এই তাত্ত্বিক মান, অর্থাৎ রিডবার্গ সমীকরণের যে সমীকরণে যদি আমি এম, ই, সি, এইচ এগুলোর ভ্যালু সিজিএস এককে বসাই, মানটা দাঁড়াবে 109,737 সেন্টিমিটার টু দি পাওয়ার -1। এবং এর এক্সপেরিমেন্টাল ডাটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 109,677 সেন্টিমিটার টু দি পাওয়ার -1। এবার আয়নীয়ন বিভব
এই রিডবার্গ সমীকরণ থেকে আমরা কী করে বের করতে পারি? আয়নের বিভব মানে হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথে রয়েছে সেখান থেকে অসীমতম কক্ষপথে যদি তাকে পাঠাই তার জন্য যে শক্তিটা আমাদের দরকার। তার মানে আয়নের বিভব মানে হবে কি ইএন ইনফিনিটি মাইনাস ইএন, আর অসীমতম কক্ষপথে ইলেকট্রনের শক্তিকে আমরা কি জিরো ধরি। তার মানে আয়নের বিভব সমান মাইনাস ইএন। এবারে ইএনের যে রাশিমালা আমরা পেয়েছিলাম মাইনাস 13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইভি পার অ্যাটম। অর্থাৎ যে কোনো পরমাণু বা আয়নের ক্ষেত্রে আইয়ের এক্সপ্রেশন কি দাঁড়ালো 13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম দাঁড়িয়েছে। এবং হাইড্রোজেনের ক্ষেত্রে জেডের মান 1 এবং তার এন অর্থাৎ হাইড্রোজেনের ইলেকট্রনটা প্রথম কক্ষে থাকায় এনের ভ্যালু 1 হয়েছে, আর সেই জন্য এটা হয়েছে 13.6। এবার আসছি বোর তত্ত্ব দ্বারা হাইড্রোজেন পরমাণুর রেখাবর্ণালীর ব্যাখ্যা। হাইড্রোজেন পরমাণু রেখাবর্ণালী কী করে সৃষ্টি হয়? আমরা জানি হাইড্রোজেনের ইলেকট্রনটি প্রথম কক্ষে রয়েছে। এবার তাকে যখন বাইরে থেকে কোনো শক্তি দেব সেই ইলেকট্রনটা তখন প্রথম কক্ষ থেকে হায়ার কক্ষপথ অর্থাৎ 2, 3 এরকম 2, 3, 4 এরকম বিভিন্ন উচ্চ শক্তির কক্ষপথে স্থানান্তরিত হবে। এবার যখন বাহ্যিক শক্তির উৎসটাকে আমি সরিয়ে নিচ্ছি তখন ইলেকট্রন বিভিন্ন উচ্চ কক্ষপথ থেকে উচ্চ শক্তির কক্ষপথ থেকে নিম্নতর শক্তির কক্ষপথে বিভিন্ন কম্পাঙ্কের শক্তি বর্জন করে অবতরণ করবে। এবং দেখা গেছে ইলেকট্রন যখন একটি উচ্চ শক্তির কক্ষপথ থেকে একটি নিম্নতর শক্তির কক্ষপথে অবতরণ করে তখন কি হয়, এটা একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি বর্জন করে, ফলে একটি রেখা বর্ণালী পাই। আর এখানে ইলেকট্রন তো চলে গেছিল বিভিন্ন উচ্চ শক্তির কক্ষপথে, সেখান থেকে যখন বিভিন্ন নিম্নতর শক্তির কক্ষপথে আসবে তখন আমরা কি করব, কি দেখব না তার বর্ণালীতে একাধিক রেখা দেখতে পাবো। এখানে আমরা দেখিয়েছি যে যদি উচ্চ শক্তির কক্ষপথ থেকে বিভিন্ন উচ্চ শক্তির কক্ষপথ থেকে ইলেকট্রন 2 থেকে 1 বা 3 থেকে 1 কি 4 থেকে 1 বিভিন্ন উচ্চ শক্তির কক্ষপথ থেকে যদি প্রথম কক্ষপথে আসে তাহলে যে শ্রেণীর লাইন পাবো সেটাকে আমরা বলছি লিমেন সারি। একই রকমভাবে 2 নম্বরে আসলে বামার, 3 আসলে 3 নম্বর কক্ষপথে হলে প্যাশেন্ট, 4 আসলে ব্র্যাকেট, 5 আসলে ফ্রন্ট, 6 আসলে হামফ্রিস্ট। আমরা এখানে সব প্রত্যেকটা সারির ক্ষেত্রে আমরা রিডবার্গ সমীকরণ দেখিয়েছি এবং এখানে উল্লেখ্য একমাত্র বামার শ্রেণীর যে লাইনগুলো পাওয়া যায় তার মধ্যে সেগুলো সব কী হয়, ভিজিবল হয় অর্থাৎ দৃশ্যমান হয়। এবার দেখা গেছে কি যে বামার সারির ক্ষেত্রে কী হবে, ইলেকট্রন কোথায় আসবে, দ্বিতীয় কক্ষপথে আসবে। অর্থাৎ 3 থেকে যখন 2 আসবে যে রেখাটা পাবো তার নাম এইচ আলফা, 4 থেকে 2 আসলে যে রেখাটা পাবো এইচ বিটা, 5 থেকে 2 আসলে যে রেখাটা পাবো এইচ ডেল্টা, 6 থেকে 2 আসলে এইচ গামা এবং 6 থেকে আসলে এটা এইচ ডেল্টা পাবো। এখানে আরেকটা জিনিস যেটা বলা হচ্ছে যে ইলেকট্রন ইনটু কক্ষপথ থেকে যে কোনো কক্ষপথ থেকে যে কোনো কক্ষপথে আসছে তাহলে তার বর্ণালীতে সর্বাধিক কতগুলো রেখা পাওয়া যেতে পারে। একটা ফর্মুলা এখানে দেওয়া হয়েছে যে n2 - n1 হোল ইন্টু n2 - n1 + 1/2। এই গেল বোর তত্ত্বের প্রয়োগ সংক্রান্ত বিভিন্ন আলোচনা।